মাইরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে, আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার নামানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তাকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে আমিও ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। শুদ্ধ ভ্রু কুচকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই, 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছেঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলেই কলি যায় আগে। এই টপিকে একবারে ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোনো হাঙ্গামা করবে এখন। ইরফান ঘন্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেওয়া ভয়েসে ক্লিক করলে মায়রার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকি একটু হাসে, ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ ব্যালকনিতে যায়, বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শুনে, রাগের আভা নেই মুখে। যখন মাহিরার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে। স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবার ওপেন করে, মনে হলো মায়েরা কাউকে বলেছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিয়ে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে, কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞাসা করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম, ওর বারবি ডলেই মাইরা। ইরফান অবাক হয়ে বলে। হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শেয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মায়েরাকে বারবার এভাবে ধরতে যাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না, মায়েরাকে ডেকে আনি যাই। ওদের গল্প করার স্পেস দিই একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল, বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখবো আমি। ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শেয়ালের মতো ওত পেতে আছি? শুদ্ধ মিটি মিটি হেসে বলল, তা নেই, মায়েরাকে ডেকে আনলে বারবি ডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি, করবি না? মুহূর্তে নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আনতে হবে। শুদ্ধ ভ্রু কুচকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নেই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাসিমের মন আরো খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝলো। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল, তোর এই হাত চালানো অফ করতো। আমার ডলটাকেও মারিস নাকি? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুচকে বলে, আমার বারবি ডলকে কত মারটাই না মারলি রে, তোর খবর আমি করব। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি।
ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিলল, অতঃপর মৃদু স্বরে বলল, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আমি শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে তোকে যদি আর একবার দেখি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতর চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে এসে ঘরের চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ জোড়া মৃদুলাল, মুখে হালকা ফোলা, ঘুমু ঘুমু চোখে মায়েরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়েরাকে দেখে কেন যেন মুখায়ব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোই মায়েরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙ্গুল ছোঁয়ায় মায়েরার গালে, মৃদুস্বরে বলে, এখানে কি হয়েছে? মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদুস্বরে জিজ্ঞাসা করে, ঘুমিয়েছিলে? মায়েরা ঘোরের মাঝে আছে, সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে। ডান হাতে দু চোখ কচলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়েরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়েরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মায়েরা। তবু ইরফান শান্ত। মায়েরা নিজেকেই পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো শান্ত চোখে গম্ভীর মুখাভাবে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের নরম কণ্ঠ, বলো তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়েরার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়েরার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক কর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এক পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দু গালে মানচিত্র পাল্টে দিবে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালে মানচিত্র পাল্টে দিতে দিয়ে আসছি। মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। ঘন ঘন শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গুন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে। মায়েরা ঢোক গিলে ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরা জোরে জোরে কাঁদতে ইচ্ছা করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালে মানচিত্র পাল্টে দেব। মায়েরা দ্রুত তার 2 হাতে 2 গাল ঠেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়েরার 2 গাল থেকে মায়েরার হাত দুটো নামিয়ে দেয়। মায়েরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সপ্তাহ ফেলে দেবো, স্টুপিড কোথাকার। মায়েরা কেঁপে উঠে ধমক খেয়ে বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। 2 হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড তুমি ভালো হবে না, না? মায়েরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমায়। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরার দিকে। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরো মাথা খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গাল কামড়ে ধরে।
মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়, ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙ্গুলগুলো গুটিয়ে নেয়, ঢোক গিলে। ইরফান মায়েরার গাল ছাড়ে না, দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগেও না আমায়। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বুর। ইরফান ডান হাতের আঙ্গুল মায়েরার কামড়দয় স্থানে চেপে ধরে। মায়েরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখলো মায়েরার অবস্থা। মায়েরা আঁখি টইটুম্বুর, পানি নিয়ে ভেজা গলায় বলে, প্রবলেম কি আপনার? এমন রাক্ষসে মুড়ে এসেছেন কেন? ইরফান মায়েরার গালে জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই। মায়েরা হা করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়! থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দুহাতে মায়েরার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়, তবে মায়েরা বুঝলো না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়েরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙ্গুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে দাঁত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দ করলো না। মিনিট 2 পর মায়েরার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান হাতে মায়েরার কামড় দেওয়া স্থানে আঙ্গুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা। আর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়েরার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়েরার। ইরফান ডান হাতে তা মায়েরার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে। লিটিল গার্ল। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রুকুচকে বলে, আর কি, থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রুকুচকে ধমকে বলে, স্টুপিড গার্ল। বড় হবে কবে? মায়েরা তার দুগালে হাত রেখে রেগে বলে, হব না, বড় হয়েছে। সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল আমার। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াইতে ইচ্ছা করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হইনি। ইরফান রেগে বলে, মিথ্যা বলে বেহেসবে বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাজিমের সাথে কথা বলছিলে কেন? ইউ নো হি লাইক ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমায় পছন্দ করে, আমিও। ইরফান মায়েরা ঠোঁটের উপর বুড়ো আঙ্গুল চেপে ধরে, দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খেতে না ছেলে বাজে বকা অফ কর, স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়েরা গুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি না তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভ্রুকুচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডঙ্কি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবে ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়েরার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা অবাক হয়, কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগে ইরফান মায়েরার ওড়না হাতায় আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওড়না টেনে মায়েরার মাথা ঢেকে দেয়। মায়েরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিম আর শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়েরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন।
ইরফান ধমকে বলে। শাট আপ। মায়েরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়েরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়েরা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোই হাত বুলায়। ইস্কি জোরে কামড়টায় না দিল, বিড়বিড় করলো। রাক্ষস একটা। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে। আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বা হাত টকবগে ফুটে ওঠা গরম পানির ভেতরে পড়ে। মায়েরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাত টেনে তোলে। বা হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরে সিঙ্কের উপর ট্যাপের নিচে মায়েরার হাতটা ধরে। মায়েরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়, ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে। হাত ছাড়ুন। ইরফান মায়েরার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্তি ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে বললাম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম, ওসব কি করছো? মায়েরা ব্যথাতুর গলায় বলে। ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। ট্যাপ বন্ধ করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার হাত পুড়েছে, আমার পা নয়। নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়েরাকে বেডে বসিয়ে দেয়। মায়েরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়েরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে এসব? অসহ্য জ্বলুনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। এখনই আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতে গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়েরার সামনে বিছানায় বসে। এরপর মায়েরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়েরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়েরা কেঁদেছে এটুকু সময়ে, চোখে মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়েরার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগুলে মায়েরা বলে ওঠে। কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়েরার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়েরার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডন ক্রাইং, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠেও না, এর ভেতরে থেকো, ওকে? মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে। এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে। তোমার কাছে ফার্স্ট এড বক্স আছে? শুদ্ধ ভ্রু কুচকে বলে, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়। ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হা করে চেয়ে আছে। কি হয়েছে? পেছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে। নো। শুদ্ধ বুঝলো না। বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়? সে ভেতরে গেল না, সেখানে দাঁড়িয়ে রইল। ইরফানের মুখায়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হয় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তায় কোনো একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফার্স্ট। ইরফানের চেয়ে 2 থেকে 4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন। কোন মলম? ইরফান ভ্রু কুচকে বলে। হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব দাও। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভ্রু কুচকে বলে, আর নেই? জি আছে। সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে? তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্ক রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগুলে ছেলেটি বলে, ভাই আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রু কুচকে বলে, হিসাব করে টাকা দিন। মানি ব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000 টাকা কম নেই, কম পড়লে নেক্সট টাইম দিয়ে যাবো। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে ভাঙড়িতে কেটে ভাসিয়ে দিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটা চোখ বড় বড় করে তাকায়।
ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালারে গুচি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500, 1000 টাকার নোট। পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়? আবারও চলে এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে। কাজ ছিল। শুদ্ধ ভোতা মুখে ইরফানকে দেখলো। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকে পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়রা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়রার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে। মায়রার হাত ভেজা জায়গা। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো। স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রার হাত চেক করলো। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়রাকে 2 হাতে ধরে আরেকটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়রার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ে দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তে মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়রার পিছনে গিয়ে দাঁড়ানোয় মায়রা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে। হেই হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়রার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মায়রা পিটপিট করে চোখ মেলে তার উপর। ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়রাকে চোখ মেলে তাকাতে দেখে ভ্রু কুঁচকে বলে, রাতে খেয়েছো? মায়রা ঘুমে তাকাতেই পারছে না, আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খুবই স্লো, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়রার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। এইবার মায়রার ঘুম পুরাপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘরে ভুলভাল দেখছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মায়রা শোয়া থেকে উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বলুনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভ্রু কুঁচকে আবারও জিজ্ঞাসা করে। রাতে খেয়েছো? মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? আনসার করছো না কেন? ধম খেয়ে মায়রার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে, সাথে 1 গ্লাস পানি দিয়ে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে। এটা খাও ফার্স্ট। মায়রা অবাক হয়ে বলে, কিসের ঔষধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না আমি। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়রাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়রার মুখের দিকে এগুলে মায়রা বলে ওঠে, দিন দিন আমি খাচ্ছি, আমিই খাচ্ছি। বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক, সে জানে। তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেডসাইড টেবিলের উপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে। অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়রা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে। স্টুপিড বাদর। দেখতে দেখতে মায়রার এক্সাম শেষ। মায়রা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারিনি। আজ যা মন চাই করবে, শান্তিতে একটু মজা করবে। ভাবতেই শান্তি লাগছে। আম্মা জান, আমি শাড়ি পরতে চাই। মায়রার কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল, কেন? মায়রা আমতা আমতা করে বলে,
আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। টিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়েরা মন খারাপ করে বলে। কিন্তু আমার শাড়ি নেই, তোমার শাড়ি আছে, আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দিবে? টিনা বেগম হেসে ফেললেন। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জেট শাড়ি বের করে আনে। মায়েরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আমাজান, এটা তোমার? টিনা বেগম শাড়ির ভাঁজ করলেন ধীরে ধীরে, মৃদু হেসে বলেন, এটা আমার ইরফানের বইয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বইয়ের জন্য এই একই রকম শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজে পড়তে চাইছিস, তাই বের করে দিলাম। মায়েরা খুশি হয়ে বলে, শুধু ভাইয়ার বউ কে হবে তুমি ঠিক করে রেখেছো আমাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। টিনা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মায়েরা চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেরই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মায়েরা শাড়ির ভেতরে কাপড় পরে আসলে টিনা বেগম খুব সুন্দর কুচি করে মায়েরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছা করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। টিনা বেগম শাড়ি পরানো শেষ করে মায়েরার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞাসা করলো, আঁচল ছেড়ে রাখবে নাকি কুচি করে কাঁধে তুলে দিবে? মায়েরা ছেড়েই রাখতে বলে। টিনা বেগম মায়েরার কথা শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়েরার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়েরাকে ফুটেছে বেশ। টিনা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মায়েরা লজ্জা মাখা হাসি হাসলো। সুন্দর বলাচ্ছে ইরফানের বউ বলায় বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুধু ভাইয়ার বউকে দেখতে যাবো আম্মাজান, তুমি রেডি হয়ে থেকো। টিনা বেগম মৃদু হাসে। মায়েরা চঞ্চলতায় মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়েরা মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়েরার মন খারাপ হয়। তাহলে সে একা একা শাড়ি পরলো কেন? মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরে নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকালের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে। পুকুরের টলটলে পানিতে পাড়ে দাঁড়ানো মায়েরা শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জলজল করছে। মায়েরা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটলো না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামে প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়েরার মন খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বুঝে পায় না। এসে তো সেই ধমকাধমকি করবে, তবুও মায়েরার ইচ্ছা এসে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লক্ষ্মী না? পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মেয়াও করে রেখে ওঠে। মায়েরা ঘাট বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জলজল চোখে চেয়ে আছে। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়েরার শরীরের সাথে। মায়েরা হেসে ফেলল, কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীরে বুলিয়ে দিল। বিড়াল ছানা মায়েরার দিকে চেয়ে মিয়াও মিয়াও করে ডেকে ওঠে। মায়েরার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট! তোকে তো আমি আমার সাথেই নিয়ে যাব, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মেয়াও মেয়াও করে। মায়েরা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটি মিটি বাতাসে ভীষণ ভালো লাগে। আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মায়েরা পাখিদের মতো হাত মেলে দৌড়ায় পিছু পিছু বিড়াল। মায়েরা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশে বিড়াল ছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা টলটলে জলের উপর কল্পনার ইরফানকে গম্ভীর মুখে দেখতে পেল, যেন যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে, যে দৃষ্টিতে মায়েরাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে, পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গর্ব ভিটে খুশির ইটের সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই,
মেলায় যাব রিক্সা চড়ে, বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা, বুকের মাঝে দেখ। একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে। আচ্ছা। মায়েরা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনে ওই লোককে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারোর সামনে গান গায় না, লজ্জায় বিড়বিড় করছে। আল্লাহ, এবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবোস করবো, আর জীবনেও গান গাইবো না। ইরফান মায়রার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে। এত ফাস্ট বড় হয়ে গেলে? ভেরি ইন্টারেস্টিং। মায়রা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলে, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মায়রা চোখ বুজে আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি। সরি, আর গাইবো না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পিছন থেকে অবলোকন করলো। ডান হাতে মায়রাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছা করছে। দু পায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে। দুহাত জমা করে মোচড়ায়। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়রা ঢোক গেলে। এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়রার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মায়রার হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছো কেন? মায়রা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মায়রার নত মাথা, হাত কসলানো বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে। অতঃপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মায়রা চোখ মেলে তাকায়। কি বলল? আবার বলল আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়রা কোমরে দুহাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মায়রার কথা। নড়চড়বিহীন মায়রার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। বিবহিত দৃষ্টি মায়রার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বাটারফ্লাই। মায়রা বোকা চোখে তাকালো ইরফানের দিকে, ভ্রু কুচকে বলে, কি বললেন? ইরফান থতমতকে চোখ সরিয়ে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়রার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মায়রা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মায়রার কোলে বিড়াল দেখে ইরফানের ভ্রু কুচকে যায়। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়ে এসো কেন, স্টুপিড? ফেলো এটাকে। কত জীবনে আছে এদের ভিতরে, কোনো আইডিয়া আছে? মায়রা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মিয়াও করে উঠে। মায়রা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বাঁ হাতে মায়রার হাত টেনে সরিয়ে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মায়রার হাত ধরে হাঁটা ধরে। মায়রা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি নিয়ে যাব ওকে। উফ, নির্দয় লোক, বিড়ালের ছানাটার প্রতিও মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম? ওকে আমার কাছে রাখবো আমি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মায়রা লজ্জায় কুঁকড়ে যায়। মিনমিন করে বলে, প্লিজ নামান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাদামি করবে না, নত গালের মানচিত্র পাল্টে দেবো মেশিনের মতো। মায়রা ঢোক গিলে ইরফানের বুকে দুহাত ঠেলে বলে, আপনি আপনার কাজে যান, উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মায়রা আশেপাশে অনেক মানুষ দেখলো। তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে? মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে, শাট আপ, আমি অন্যের বকুল নিয়েছি, স্টুপিড। মায়রা ধমকে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে গ্রামে চেনা কেউ যেন তাকে দেখে না নেয়। ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে, কিরে তুই মায়রা না? কথাটা মায়রার কানে যেতেই মায়রা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে, তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি, মায়রাও মুখ তুলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বাঁ হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মায়রা নয়, হয়তো হলে তো কথা বলতো। মায়রা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে, এটা সে শুনবে ইরফানের থেকে।
তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছা করছে। চোখ বুঝলো মেয়েটা, যদি ঘুমাতে পারতো এখানে, কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মায়েরার দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাদর 1 সেকেন্ড চুপ থাকলেও খাপলা লাগে। ভাবনার মাঝে মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে। আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, নামিয়ে দিন আমায়। ইরফান রেগে বলে। হট রাবিশ। মায়েরা মনে মনে হাসে। ইরফান রেগে মায়েরার পিঠের নিচে ধরে রাখা বা হাতে মায়েরার মুখ তার বুকে চেপে ধরে। মায়েরা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দুহাতে ইরফানকে ঠেলে। ইরফান হাত খানিক আলগা করে, তবে মায়েরাকে ছাড়ে না। মায়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইচ্ছা করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কি সব কোটফোট পরনে বলে সেটা পারলো না। দম বন্ধ লাগছে না বলে আরামে চোখ বুঝলো, মিটিমিটি হাসলো। এই লোকটাকে অনেক সহজেই ঢাকানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মায়রার হাতের দিকে। মায়রার মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল, তবে মায়রা সেভাবেই চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো ফার্স্ট। মায়রা অবাক হয়ে বলে, কেন? কোথায় যাব? বাসায়। মায়েরা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে। মিম তো নেই, ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে। তাছাড়া শুদ্ধ ভাইয়ার বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে। স্টুপিড, আমার রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে, ওই জেলখানা আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি যাব না আজকে। ইরফান শক্ত চোখে তাকায় মায়েরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে নাই তো, একটু আগেই তো বলল তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমলো। পাষাণ লোক ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করলো। ইরফান কথা বলতে বলতে মায়েরার দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত পা এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে। আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মায়রার পানে। কিছু সময় কিছু বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক। বলেই কল কেটে দেয়। মায়রা বুঝলো না, ইরফান কি তাকে নিয়ে যাবে? আজ থাকতে দিবে না? ইরফান মৃদুস্বরে বলে। গাড়িতে ওঠো। মায়রা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মায়রা ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়রা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়। এই মেয়ে এই তো কাঁদলো, আবার হাসছে, বিড়বিড় করলো। পুচকি। মায়রা বাড়ির ভেতর যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মায়রার। মায়রা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন। আপনার সাথে গাড়িতে যাব না আমি। ভ্যান নয়তো রিক্সায় যাব, বুঝলেন? ঘুমান আপনি। ইরফান বিরক্ত হয়, রেগে বলে। আমার সাথে যাবে তুমি? মায়রা মন খারাপ করে। গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতে অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়। এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিল্যাক্স, চলো। মায়রা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিক্সায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলে রিকশায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করেই অভ্যাস। কিছু বলল না মায়রাকে। মায়রার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ মায়রার পিছু পিছু যায়। রিকশার এক কোনায় মায়রা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পর পর মায়রার দিকে রেগে তাকাচ্ছে। মায়রা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটিমিটি করে হাসলো, এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকে নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এ মামা দাঁড়ান দাঁড়ান। এরপর মায়রা রিকশা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিকশালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়রার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়রা আর কিছু বলল না। তার ইচ্ছে এই ইহজীবনে পূরণ হবে না, থাক, তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামেটা, তবে মায়রা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে মন জুড়ায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে। আশেপাশে অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখলো, মিম থাকলে উঠতো। দুজন দুজনকে জাপটে ধরে চিৎকার দেয়। ভয়ও পায়, তবুও উঠে, মজাই লাগে। ভেবেই হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বুলায়।
কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরও যে কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহই ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাপড় পেয়ে যায়, দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে, আঙ্গুল দিয়ে পাপড় দেখিয়ে দিয়ে বলে। কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে আছে, বিস্মিত কণ্ঠে বলে। ইউনো, তুমি আসলে পুচকি একটা। মায়েরা ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে। সে কি কিছু খেতে চাইলেই সে বাচ্চা হয়ে যায়? কোমরে হাত দিয়ে বলল। আপনি কিনে দিবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোনে কল আসায় মায়েরাকে বলে। এখানে ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়, হাতে একটা পাপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝে পেছন থেকে ডাক শুনতে পায়। হে বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়, এই ছেলে এখানে কেন? নাসিম হেসড়ে বলে। কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাখলো না। এটা তো ইরফান আর শুদ্ধর ফ্রেন্ড, আর লোকটা জানে সে ইরফানের বউ, তাই কিছু না বলে ভালোভাবে উত্তর করলো। ভালো। নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে। তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মায়েরা কিছু বলল না। নাসিম আবারও বলে। কি খাও এটা? পাপড়। নাসিম কিছু একটা ভেবে বলে। ওয়েট, আসছি। একটু পরে একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ ও মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা ভ্রু কুচকে তাকায়। নাসিম হেসে বলে। নাও, এসব তোমার ফেভারিট জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফান আর শুদ্ধর ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলল। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি করে জানলেন আমার এগুলো ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে ওইভাবে, আশেপাশে তাকিয়ে বলে। কার সাথে এসেছো? মায়েরা বলতে নেয় তার আগেই নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে। বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়িতে কোনো খাবারই ভালো না। পাঁপড় খাওয়া শেষ, ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে। এসব কোথায় পেলে? মায়েরা মুখের টুকু না গিলেই বলে। আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো। দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে আমায়। ইরফান অবাক হয়। শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে। কোন ফ্রেন্ড? মায়েরার নাম মনে পড়ে না, কি যেন নাম বলেছিল। একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে। ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখে মুখে মুহূর্তে ক্রোধ জমে যায়। শক্ত মুখাভাবে মায়েরার দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দু হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে। তোর সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার? ফেল মুখ থেকে সব। এই স্টুপিড, ফেল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতে 3 আঙ্গুল মায়েরার মুখে ঢুকিয়ে মায়েরার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মায়েরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মায়েরার মুখ নিচু করে নেয়। মায়েরার মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে। সব মুখ থেকে ফেলবি, নয়তো খাবার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড গার্ল। মায়েরা হতভম্ব, তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল? তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি। কি হলো, কথা কানে যায় না? থাপ্পড় খাবি। মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে। এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে। সো হোয়াট, আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলেছি কর, হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের উপর থুতু ফেললো। ইরফান শক্ত মুখাভাবে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে। ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে রেগে বলে। এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে? ইরফানের ধমকে আরো খানিক থুতু ফেললো। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে। আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো, মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ছাড়া দিল একবার। এরপর মায়েরার মুখ চেপে বলে। হা কর, আমি চেক করতে দে। মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে। জাস্ট একটা কথা বলবি, তোর থাপ্পড় দিয়ে সপ্তাহ ফেলে দেবে এক্ষুনি। এসব খাওয়ার স্বাদ মেটা বস। মায়েরা ঢোক গিলে সত্যি সত্যি হা করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়েরার মুখের ভেতর।
মায়েরা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তাদের দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না। এদিকে মায়েরা হা করে থাকতে থাকতে চাপা লেগে যায়। হা করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়েরা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন কেন করছেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেললো। এরপর বোতলটি মায়েরার দিকে এগিয়ে গিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুইয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মায়েরার অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেকে কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনি হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়েরা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। মায়েরা তার ডান হাতে বোতলের পানি ঢালে, বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুইয়ে দেয়। এরপর ইরফান মায়েরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়েরার মাথা থেকে আরো নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পেছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কি করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখি শাড়ি পরে বাড়ি বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোকে। মায়েরা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পোল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে নিতে নিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে। কি করছেন? ইরফান মায়েরাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে। স্টুপিড গলা আমায় রাগাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে। আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মায়েরা বিরক্ত হয়ে বলল, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতে লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মায়েরা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে, এরপর চলে আসলো। তার কোনো কথাই আর শুনলো না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারলো না। সব মিলে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশে সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকায়। কেমন গম্ভীর হয়ে আছে, এটা তো নতুন নয়। লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলল, শুদ্ধর বউ এখানে নেই, যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়েরা বোঝানোর স্বরে বলল। সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামেরই একটা মেয়ে। ইরফান ধমকে বলল, শাট আপ, পলটাম বাজে না বললেও হয় না তোমার। মায়েরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মা তো তাই তাকে বলল। দুপা সিটের উপর তুলে জানালার দিকে মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মায়েরা সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়লো। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখনো ও কি আছে না কেউ তুলে নিয়েছে। আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ি ব্রেক কষে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিং এ রেখে মায়েরার দিকে তাকায় শক্ত চোখে। মায়েরা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বুজে বাহাত চোখের উপর রেখে বিরক্তি নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরা দু হাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ স্টুপিড। মায়েরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে। বারবার ঠোক গিলছে, শাড়ির যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়েরার ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খুলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়েরার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগেও না আমায়, আর একটা কথা বললে কষ্টে লাগিয়ে রাখবো মুখে।
মায়েরা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে দেয়, তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো, চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়ে আছে, ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো, এরপর এগিয়ে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়রার মুখ পানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়রা স্নিগ্ধ মায়াময়, তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখাভাবে তাকিয়ে থাকে। মায়রার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এসব। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়রার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভ্রু কুচকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়রাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতের উল্টো পিঠে। মায়রার গলা চেক করে ঘেমে গিয়েছে, এজন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছেই তাকে জ্বালাতে, ব্যাস আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মায়রাকে ডেকে দেয়, এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সে স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাদে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এই লোকটার কোটফোট হবে, কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে এমন ঘুটঘুটে অন্ধকারে? মেয়েটার একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খুলে না। অনেক চেষ্টা করলো তবুও পারলো না। মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের, অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেয়ালের এক কোণায় নজর পড়লে ভ্রু কুচকে তাকায়। মায়রা বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটা ডোর। মায়রা অবাক হলো। ঘরের ভেতরে ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়রা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে। কি করছো? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গিলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এখানে কি করছো? মায়রা আমতা আমতা করে বলে, আপনার গুপ্তঘর আছে জানতাম না তো। এর ভেতর কি আছে? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়রার মুখ পানে কেমন করে তাকিয়ে থাকে। মায়রা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে মায়রার দিকে তাকিয়ে। মায়রা পিটপিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রা থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়েব আছে এখানে, তুমি ভুলিয়ে ওর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন, তাহলে আমায় কেন বিয়ে করলেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই ইয়ার্স। মায়রা রেগে বলল, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু। মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে, বের হয় এখান থেকে, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা। কিছু বলতে নিলে ইরফান মায়রার হাত ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কপি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলছে, আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা।
আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা, হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে ওঠে, ভয় পেয়ে পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল। ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়রা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুললে অবাক হয়। এইখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিমও আছে। মায়েরা হা করে তবদাকে চেয়ে আছে, মনে হচ্ছে এক একটা দোকান। ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে একটা চারকোনা বক্স পারল। এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেট ভর্তি। মায়েরা হা করে চেয়ে আছে। এসব কি? তার মানে কি এই সবগুলো বক্সে চকলেটে ভর্তি? মায়েরা তবদাকে মাটিতেই কতক্ষণ বসে থাকলো, ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। পরনে এলোমেলো শাড়িটা বদলে গোল জামা পায়জামার ওড়না পরলো। তিনটেই কালো রঙের। মায়রার প্রায় 90% জামাই এমন ধরনের গোল জামার সাথে চুড়ি পায়জামার ওড়না তিনটেই একই রঙের হয়। মায়রার ভালো লাগে এই ধরনের জামা। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মায়রা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়রাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়রা এর আগে হয়তো মা বলে ডাকেনি, তার মনে পড়ে না। মৃদু স্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়রা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনা আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, যাও। আপু কি করো? ইনিয়া এগিয়ে আসে, মায়রাকে দেখে হেসে বলে, অবশেষে উঠলে। মায়রা হেসে বলল, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনা হেসে ফেলল। মায়রার হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়রা রেগে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়রার কথা শুনে ইনা অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভেতরে আরেকটা ঘর। ইনা মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরে কাটায়। তাছাড়া ভাইয়া। মায়রা ইনাকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো না, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনা চিন্তিত হয়ে বলল, না তো, এইসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এইসব ভাইয়া কেন এনেছে। ইরফান এসেছে শুনে মায়েরা অবাক হলো। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এই জন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে, তাই। ইনা হেসে বলল, আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দিয়ে কাজ নেই, এসব কাজ করবে কেন? এনেছে ভাইয়াই জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এখানে, কিছুই বাদ নেই। মায়েরার ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ। তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু, তোমার অনুভূতি বলো। তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনা খানিক লজ্জা পায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনা মায়েরার কান টেনে বলে, এই মায়েরা, আমাকে জ্বালাবি না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনা প্রসঙ্গ পাল্টে বলে, জাহরা আপু আসবে একটু পর। কালকে আমাদের সব কাজিনরা আসবে তোমাকে দেখার জন্য, সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়েরার হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনাই এত বলল, রুমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলেছে। তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়ে ভেতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকলো।
উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাচ্য করেনি, যদিও তার ইচ্ছা ছিল আগের বাড়ির মতো ইরফানের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতাও তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়ার মায়রাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়রা আর জাহারা দুজনাই হাসে ইনায়ার কথায়। জাহারার মায়রার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়রা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসা করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়রা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়রাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়রার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়রার বুঝতে একটু কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। সেই ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দিবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমার চুটকি মেরে মন ভালো করে দিব। জাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার পায়ে আগুন ধরে যায়। বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়রার মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়রার সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুকো, শুধু মায়রার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়রা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়রা ঢোক গেলে সে তো ভুলেই গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা, সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়েরার চোখ থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে। গুড জব। মায়েরার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পেছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, প্লিজ, কিচ্ছু হবে না। রুমা নেওয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করে কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকে দুটো চর মারতে ইচ্ছা করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে চেহারার উৎফুল্ল মুখ দেখলো, যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মায়েরার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমনটা হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো, এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানা ছড়িয়ে রাখলো, এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট, কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতর এসে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভ্রু কুচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছে কেন? গরু থেকে মানুষ হবে না? মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটে চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দুহাতে আজলায় মায়েরার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মায়েরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়েরার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতর ভেতর ছটফট করে। ইরফান কিছু করলো না, শুধু চকলেটটুকুই মায়েরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়েরার পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে,
ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে, পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে। ঘুমাও। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে দুহাতে ইরফানের পেটে ঠেলে কাপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকা একটু হাসলো বোধহয়, মৃদুস্বরে বলে। রাত জাগবে না? মায়েরা মাথা নিচু করে দ্রুত বলে, যান আপনি, ঘুমোবো আমি। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এখনই না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।